পিয়ারের দাবিতে রাজপথে নামা ঠিক নয় বললেন সালাউদ্দিন। একবারের জন্য হলেও পিয়ার চায় জামায়াত। কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব, মন্তব্য নাহিদ ইসলামের। বাংলাদেশে যেন আর কোনো সরকার ফ্যাসিস্ট হতে না পারে বলেছেন মাহমুদুর রহমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল কয়েকটি আসন বেশি পেতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এ দাবিতে রাজপথে নামা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপকৌশল প্রতিহত করবে জনগণ। গতকাল গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মঙ্গলবার বিকেলে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বহুল আলোচিত পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল হীন উদ্দেশ্যে পিয়ারের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। নির্বাচন বিলম্বিত হলে জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা সালাউদ্দিন আহমেদের। যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। জাতীয় পার্টিও 14 দল নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করে না তার দল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকালে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 31টি দলের মধ্যে 26টি দল পিয়ারের পক্ষে, তবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে। নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা পরিবর্তন করা দরকার। ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, তারা আশা করছেন আলোচনার মাধ্যমে তাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে, তবে এর জন্য উদার মানসিকতার দরকার। জামায়াত জানতে চায় জনগণের অংশগ্রহণ নির্বাচন। বাংলাদেশে আনফরচুনেটলি 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেছেন, সরকার তার লক্ষ্য থেকে কিছুটা সরে যাচ্ছে, ফলে রাজনৈতিক অনৈক্য বাড়ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আশরাফুল ইসলামের মতে, ঐকমত্য কমিশনের আলোচনা চলমান থাকা অবস্থায় অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে কর্মসূচি ইতিবাচক নয়, এটিকে দর কষাকষির কৌশল বলে মন্তব্য তার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর।
সংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনা ও আগামী নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান। জুলাই সনদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন পদ্ধতি ও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনৈক্য তৈরি হয়েছে। আর সে কারণেই রাজপথে কর্মসূচির ঘোষণা জামায়াত ইসলামী ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আমরা আশা করি এই দাবি পূরণ হবে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এর দায় সরকারের উপর বর্তায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। কোন দলটা, কোন গোষ্ঠীটা আন্দোলনে চলে যাচ্ছে, ঐকমত্য কমিশনের কাছে প্রত্যাশা আমার বিষয়টা এরকম না যে 5 আগস্টের পরে বাংলাদেশ খুব দ্রুততম সময়ে একটা বিশেষ রাজনৈতিক ব্যবস্থাপনা কায়েম হয়ে যাবে, কিংবা আপনার স্ক্যান্ডিনেভিয়ান মডেলে আপনি খুব প্লুরালিস্ট ডেমোক্রেসি আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে বাস্তবতাটা হচ্ছে আমার রিসোর্স কনস্ট্যান্ট আছে, আমাদের মনে করেন যে আমাদের রাজনৈতিক অদূরদর্শিতা আছে। এই বাস্তবতায় নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ যতদিন না পর্যন্ত সরকার স্পষ্ট করতে পারছে, এই ধরনের বিচ্ছিন্নভাবে সরকারকে অসহযোগিতামূলক নির্বাচন বর্জনকারী সংখ্যা আরও বৃদ্ধি পাবে সামনের দিকে। ফলে সরকারের উচিত হবে যত দ্রুততম সময়ে, তারা যেহেতু ব্যর্থ হচ্ছে এবং পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে সবার সঙ্গে আলাপ করে দ্রুততম সময়ে নির্বাচনী একটা রোডম্যাপ দিয়ে দিলেই তাদের কাজ মোটামুটি মোটা দাগে সফল হয়ে যায়। 5 আগস্ট পরবর্তী সময়ের এই সুযোগটা নিয়ে তারা চাচ্ছে যে নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত কোনোভাবে করা যায় কিনা, কিংবা নির্বাচন যেটা ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেটাকে প্রলম্বিত করে তাদের নিজেদের রাজনৈতিক যে কর্মকাণ্ড বাড়িয়ে নিজেদেরকে আরও বেশি করে অর্গানাইজ করে তারা আপনার আরও বেশি কিছু সিট পায় কিনা, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো যে আমরা জানি সম্ভাব্য রাষ্ট্র আপনার সরকার গঠনে কোন কোন দলের বর্তমানে গ্রহণযোগ্যতা আছে আপনার জনসাধারণের মধ্যে, তাদের সাথে দর কষাকষি করে, আমার মূলত দর কষাকষির জন্যই এই আন্দোলন। তাদের মতে নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা নিয়ে সরকার ও রাজনৈতিক দলের মতপার্থক্য কমাতে হবে। দলীয় স্বার্থের জন্য দেশের সার্বিক কল্যাণকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তোবা খুব সহজে উত্তরণ আমাদের ঘটবে নির্বাচনটা হয়ে গেলে। নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে তা কিন্তু না, কিন্তু অ্যাটলিস্ট দেশে কিছুটা স্থিতিশীলতা আসবে। জুলাই আগস্ট কেন্দ্রিক যে ঐক্য, সেই ঐক্যটা ছিল সাময়িক। এটা ছিল আমরা বলি যে কনভার্জেন্ট ইফেক্টের ফলে আমরা ঐক্য হয়েছিল। এখন আবার ডাইভার্জেন্ট ইফেক্ট চলছে। এখন তার ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থগুলো কাজ করবে। এটা ন্যাচারাল প্রসেস, এবং থিওরিটিশিয়ানরা ওই ক্ষেত্রে বলেছে এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়াটা সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে সরকারের মতো এগোনো, তার একটা ভিশন থাকতে হবে। তার ভিশন যদি মাইনরিটি গ্রুপের চিন্তাধারা প্রভাবিত হয়ে যায়, বিগার স্কেলে যদি চিন্তা না করতে পারে, তাহলে তো সরকারের দায়, সরকারের ব্যর্থতা। অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তির মধ্যে অনৈক্য হলে ফ্যাসিবাদ সমর্থকরা যেমন সুযোগ পাবেন, তেমনি দেশবিরোধী অনেক শক্তিও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সময় যখন নির্বাচনের জন্য একদম মাঠ প্রস্তুত। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তৈরি দরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সে বিষয়টি থাকবে বলেও প্রত্যাশা তার। এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে যেন আর কোনো সরকার ফ্যাসিস্ট হতে না পারে, ট্রাইব্যুনালে এই বিচারের মাধ্যমে সেটি নিশ্চিত করতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্য নেওয়া যায়নি। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে, সন্তুষ্টি প্রকাশ করেন এখন পর্যন্ত বিচারের কার্যক্রমে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি, এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইশতেহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
এদিকে একই মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয়। চিফ প্রসিকিউটর বলেছেন, মাহমুদুর রহমানের জেরা শেষ হলে নাহিদ ইসলামের সাক্ষ্য শুরু হবে। জাতিসংঘের রিপোর্ট, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রিপোর্ট সবকিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ, সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক। শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল, একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন, আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। বুধবার মাহমুদুর রহমানকে আবারও জেরা করবেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না, বরং সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে একসাথে কাজ করতে আহ্বানও জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে অনুষ্ঠান সূচি থাকায় আগেভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ধর্ম ও মতের পার্থক্য থাকলেও সবাইকে নাগরিক অধিকারের বিষয়ে সোচ্চার হতে হবে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার সব নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এ নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আহ্বানও জানান। আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করা হবে যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ডক্টর ইউনূসের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার
আঞ্চলিক ও ভূ রাজনীতি এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে IMF এর অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান ড ইউনূস। রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কারগুলো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বাস্তবায়নের তাগিদ দেন IMF প্রধান। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট জানিয়েছেন, বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর পথে বড় বাধা এখনকার দুর্নীতি, জটিল করকাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কের উন্নতি চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বাজারে তার দেশের কৃষিপণ্য, জ্বালানি ও উড়োজাহাজ রপ্তানিতে আগ্রহের কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটিতে বছরে গড়ে $7 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে আমদানি হয় $1 বিলিয়ন। দেশটি থেকে আনা পণ্যের বড় অংশই উড়োজাহাজের যন্ত্রাংশ, লোহা ও সয়াবিন সহ তরলায়িত প্রাকৃতিক গ্যাস। তবে দেশটি চায় বাণিজ্য ঘাটতি কমাতে আরও বেশি পরিমাণে উড়োজাহাজ ও কৃষিপণ্য বিক্রি করতে। We're looking to expand U.S. exports here in so many different ways in other sectors. So power and energy, aviation, agriculture, as I mentioned, and not just agriculture products, but even agriculture infrastructure like storage and cold chain. Those are so important for the future of Bangladesh. আমেরিকান চেম্বার অব কমার্স অব বাংলাদেশ AmCham আয়োজিত এই ভোজসভায় দেশটির নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর জানালেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চিহ্নিত 3টি প্রতিবন্ধকতার কথা। The private sector faces in Bangladesh corruption, financial governance, a complicated tax regime, infrastructure and logistics, bureaucracy. Those are things that we really can work on together. অনুষ্ঠানে AmCham প্রেসিডেন্ট জানান, শুল্ক সহ বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে টিকফার প্ল্যাটফর্মকে কাজে লাগানো উচিত। আমরা সবসময় বলি যে চ্যালেঞ্জগুলো একই চ্যালেঞ্জ তারাও ফিল করে যে আমাদের এখানে এক নম্বর লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, যে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টরের মধ্যে তারা ট্রিট হয়। এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি, আমাদের কাস্টম খুবই কমপ্লিকেটেড, আইপিআর ইনভেস্টমেন্টটা আমাদের এখানে খুবই দুর্বল। এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের মার্কিন কোম্পানি যেগুলো আছে তারা বাংলাদেশকে নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেছে, তারা এখানে তার ইনভেস্টমেন্ট ডেফিনেটলি নিয়ে আসবে। বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বন্দর জটিলতা কমানো এবং অবকাঠামো উন্নয়নের তাগিদ দেন বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের তত্ত্বাবধানে বোর্ড সদস্যদের সাথে মিটিং হয়। তবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বোর্ড থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন। ব্যাংকগুলোর সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ 5 সদস্যের একটি করে টিম কাজ করবে সেসব ব্যাংকে, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সদস্য সভায়। খেলাপি ঋণ আদায়ে বিস্তর আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইবার বুলিং নিয়ে আতঙ্কে রাকসু ও হল সংসদ নির্বাচনে নারী প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচন নিয়ে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই অশ্লীল মন্তব্য ও হুমকিতে পড়ছে নারী প্রার্থীরা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আতিথ্য, তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচন। সব ঠিক থাকলে আগামী 25 সেপ্টেম্বর 28,500 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চলছে উৎসবমুখর পরিবেশে প্রচার আর প্রচারণা। তবে নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই তাতে অশ্লীল মন্তব্য ও হুমকির শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। এসব সাইবার বুলিংকে তোয়াক্কা না করেই ছুটে চলছেন প্রার্থীরা। যারাই মেয়েরা এগিয়ে আসছে, নারীরা এগিয়ে আসছে নেতৃত্ব নিয়ে কাজ করার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই এবং আমরা আশাবাদী যে মেয়েরা আমরা যদি সমন্বিতভাবে চেষ্টা করতে থাকি এবং যে সকল মেয়েরা সাহস দেখে এগিয়ে এসেছে, আমরা একসময় এই সাইবার বুলিং বন্ধ করতে পারবো। আমাদেরকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, যেন নারী নেতৃত্ব গড়ে উঠতে না পারে, নারীরা যেন পিছিয়ে থাকে। মূলত তারা নারীকে ভয় পায়, নারীকে তারা প্রতিযোগী ভাবে। নারীরা এখনো বিভিন্ন
কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছে। প্রশাসন বলেছিল যে তারা সাইবার বুলিং সেল গঠন করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর ভূমিকা দেখতে পাইনি। প্রশাসনের উদ্যোগে পর্যন্ত একবার দেখেছি যে কোনো একটা কমিটি হয়েছে, কিন্তু আদৌ সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না। দোষীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে বলছে প্রশাসন। সাইবার বুলিং এবং বডি শেমিং এর যারা নোংরা অশ্রাব্য ভাষায় যে গালাগালি করে সেই সব শিক্ষার্থী, সেই সব বট আইডির বিরুদ্ধে, সেই সব জারোজ আইডির বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। যে নামে মাত্র সাইবার বুলিং সেল করা হয়েছে তার কোনো কার্যকরী পদক্ষেপ নেই। স্টিল নাও এখনো পর্যন্ত মেয়েরা স্লাট শেমিং, বডি শেমিং, তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে এবং আমরা এইরকম সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি এরপরও কোনো গ্রুপ থেকে এরকম সাইবার বুলিং থাকে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করলে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করব। নারী অগ্রযাত্রাকে দমিয়ে রাখতেই সাইবার বুলিং এর আশ্রয় নিচ্ছে একটি গোষ্ঠী। অভিযোগ ভুক্তভোগীদের। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার ভয়ঙ্কর চিত্র। এর পরোয়া না করে এবার গাজা সিটিতে স্থল অভিযানে নেমেছে দখলদার ইসরায়েলি সেনারা। হত্যা করা হয়েছে আরও অন্তত 68 জন ফিলিস্তিনিকে। প্রতিবেদনের সারসংক্ষেপে আলোকপাত করেছেন জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন প্রধান নাভি পিল্লাই। 72 পৃষ্ঠার এই প্রতিবেদনকে বলা হচ্ছে জাতিসংঘের এ যাবৎকালের সবচেয়ে প্রামাণ্য দলিল। পিল্লাই জানান 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে 4টি জাতিগত নিধনকাণ্ডে ইসরায়েলি সেনাদের প্রত্যক্ষ অংশগ্রহণের তথ্য প্রমাণ তদন্তে উঠে এসেছে, যা উস্কে দিয়েছেন ইসরায়েলের শীর্ষ নেতারা। 1948 সালে জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধাপরাধ বিষয়ক চুক্তি ইসরায়েলি বাহিনীর গাজা অভিযানে বারবার ভঙ্গ করার সুনির্দিষ্ট প্রমাণও প্রতিবেদনে লিপিবদ্ধ করা হয়েছে। এমন অবস্থায় গাজায় বর্বরতার মাত্রা বেগবান করেছে দখলদার বাহিনী। গাজা সিটি দখলে নিতে এতদিন আকাশপথে হামলা চালানো ইসরায়েলি বাহিনী নেমেছে স্থল অভিযানে। শহরের অলিগলি আর কোনো রকমের টিকে থাকা বাড়িঘরে হানা দিচ্ছে, সেগুলো গুড়িয়ে দিচ্ছে দখলদার সেনারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পিয়ারের দাবিতে রাজপথে নামা ঠিক নয় বললেন সালাউদ্দিন। একবারের জন্য হলেও পিয়ার চায় জামায়াত। কয়েকটি দলের মাঠে নামার দায় সরকারের বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করার সরকারের নৈতিক দায়িত্ব মন্তব্য নাহিদ ইসলামের। বাংলাদেশে যেন আর কোনো সরকার ফ্যাসিস্ট হতে না পারে বলেছেন মাহমুদুর রহমান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।